তারেক রহমান দুর্নীতিবাজদের জাতির পিতা ও ফিরে দেখা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচনা করা হয় বিএনপি নেতৃত্বাধীন 2001 থেকে 6 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের আমলকে। সেই সময় ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরা দুর্নীতির মাধ্যমে আয় করা টাকার ভাগ নিতেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর দুর্নীতি ও সন্ত্রাসের কারণে বহির্বিশ্বে বাংলাদেশ খুব বাজেভাবে পরিচিতি পেতে হয়েছিল। দেশ ব্যাপকভাবে দুর্নীতির কারণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করাপশন সাসপেনশন ইন্ডেক্স সিপিআই এ বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে বিশ্বের মধ্যে প্রথম হয়েছিল। বেগম খালেদা জিয়ার শাসনামল ছিল সর্বগ্রাসী দুর্নীতিতে নিমজ্জিত। দুর্নীতিপরায়ণ এই সরকারের শাসনামলে খুব একটা প্রকাশিত না হলেও 2007-8 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিকে বিএনপির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সার্বিক সমর্থন দেওয়ার খবর প্রকাশিত হতে থাকলে খালেদা জিয়া ও তার দুই ছেলে ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। ওই সময় তাদের দুর্নীতির জন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়, যা এখন বিচারাধীন রয়েছে। এই প্রবন্ধে বেগম খালেদা জিয়া ও তার দুই পুত্রের আলোচিত দুর্নীতির মামলা নিয়ে আলোচনা করা হবে। কোকোর সিমেন্সের দুর্নীতি কেলেঙ্কারি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন সিমেন্স। বিভিন্ন অভিযোগ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট আরাফাত রহমান কোকোর কয়েকটি ব্যাংক হিসাবের বিরুদ্ধে 2009 সালের 8 জানুয়ারি সম্পত্তি বাজেয়াপ্তের মামলা করে, যার নম্বর 109CV00021JDB। এই ব্যাংক হিসাবগুলোতে $3 মিলিয়ন মার্কিন ডলার গচ্ছিত ছিল। আরাফাত রহমান কোকো সিমেন্স এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিংয়ের কাছ থেকে তার অ্যাকাউন্টে ঘুষ হিসেবে নিয়েছিলেন ওই টাকা। মার্কিন বিচার বিভাগ কোকোর ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার মামলা করেছিল, কারণ তার সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছিল। কোকোর ব্যাংক অ্যাকাউন্টে মার্কিন ডলারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার ঘুষের টাকা পরিশোধ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে বিদেশ থেকে ঘুষ এবং জোরপূর্বক টাকা আদায় করলে তা যুক্তরাষ্ট্রের মানি লন্ডারিং আইনের আওতায় পড়ে। তার মামলার বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় যে তার অ্যাকাউন্টের লেনদেন হয়েছে বিদেশে বসে এবং ঘুষ ও জবরদস্তিমূলকভাবে তিনি ওই অর্থ নিয়েছিলেন। যেহেতু যুক্তরাষ্ট্রে কোকোর ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছিল, তাই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে কোকোর মানি সিমেন্স ঘুষ কেলেঙ্কারি নিয়ে কাজ করে। কোকো জাজজ নামে একটি সিঙ্গাপুরের একটি কোম্পানির নামে তার ঘুষের অর্থ রেখেছিল, যা তার পরিবারের সদস্যদের অদ্যাক্ষর নিয়ে গঠিত। জাফরিয়া কোকোর বড় মেয়ে, আরাফাত রহমান কোকো নিজে, কোকোর স্ত্রী শর্মিলা এবং জাহিয়া কোকোর ছোট মেয়ে, এই 4 জনের নামের অদ্যাক্ষর নিয়ে জাজজ নামের কোম্পানিটি গঠিত হয়েছিল। আরাফাত রহমান কোকো ঘুষের মাধ্যমে সিঙ্গাপুরে বিপুল পরিমাণ অর্থ জমা করেছিল। এমন প্রমাণ দেওয়ার পরও সে দেশের সরকার 2013 সালে বাংলাদেশ সরকারকে $2 মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিয়েছিল। এর আগে অবৈধভাবে অর্থ উপার্জনকারী হিসাবে আরাফাত রহমান কোকোকে বাংলাদেশের একটি আদালতে 2011 সালে 6 বছরের জেল দিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরের ফেয়ারহিল নামে একটি কোম্পানির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় তাকে আরও 5.2 মিলিয়ন মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছিল। তারেক ও মামুনের মানি লন্ডারিং দুর্নীতি। মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়িক পার্টনার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ঘুষ ও মানি লন্ডারিং নিয়ে তদন্ত করেছে এবং বাংলাদেশের আদালতে তাদের বিরুদ্ধে এসে সাক্ষ্য দিয়ে গেছেন FBI-এর সাবেক বিশেষ প্রতিনিধি। FBI-এর তদন্তে উঠে এসেছে যে তারেক ও মামুন তাদের সিঙ্গাপুরের একটি ব্যাংক অ্যাকাউন্টে নির্মাণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক এবং চীনের হারবিন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের এদেশীয় এজেন্ট খাদিজা ইসলামের কাছ থেকে 7.5 লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছিল। হারবিন ইঞ্জিনিয়ারিং কোম্পানির লোকাল এজেন্ট হিসেবে টঙ্গীতে 80 মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাওয়ার জন্য তারেক ও মামুনকে ওই টাকা দিয়েছিল ঘুষ হিসেবে। FBI-এর এজেন্ট ডেবরা ল্যাপ্রিভেট গ্রিফিথ এই বিষয়ে তারেক ও মামুনের দুর্নীতি নিয়ে তদন্ত করেছিলেন। তিনি বাংলাদেশের আদালতের সামনে সাক্ষ্য দেন যে ব্যবসায়ী খাদিজা ইসলাম সিঙ্গাপুরে মামুনের সিটি ব্যাংকে তারেকের বন্ধু মামুনের সিঙ্গাপুরের সিটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে ওই টাকা জমা দিয়েছিলেন। ওই একই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে তারেক রহমানের নামে সাপ্লিমেন্টারি গোল্ড ভিসা কার্ড ইস্যু করা হয়। সিঙ্গাপুর সিটি ব্যাংকের কাছ থেকে সাপ্লিমেন্টারি গোল্ড ভিসা কার্ড নিতে তারেক রহমান তার পাসপোর্টের একটি ফটোকপি জমা দিয়েছিলেন, যেখানে তার পিতার নামের জায়গায় লেখা ছিল মৃত জিয়াউর রহমান এবং তার মাতার নামের লেখা ছিল বেগম খালেদা জিয়া। তারেক রহমান এই কার্ড বিভিন্ন দেশে যেমন গ্রিস, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে প্রমোদ ভ্রমণের জন্য ব্যবহার করেছিলেন। এমন তথ্যই উঠে এসেছে FBI-এর তদন্তে। এভাবে মোয়াজ্জেম হোসেন এবং মারিনা জামান ঘুষের টাকা মামুনের সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছিল, যে অ্যাকাউন্ট তারেক রহমান সরাসরি ছিল। 21 জুলাই 2016 সালে বাংলাদেশের উচ্চ আদালতের রায় তারেক রহমানের 7 বছরের জেল এবং 20 কোটি টাকার জরিমানা রয়েছে। মানি লন্ডারিংয়ের জন্য দেশের সর্বোচ্চ আদালত শুধু রায় দেয়নি, বরং তারেক রহমানের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে এই ধরনের অপরাধমূলক কাজ ফিনান্সিয়াল ক্রাইম ছিল এবং ধরনের কাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের
একটি বাধা। মামুনের অ্যাকাউন্টে খাদিজা ইসলামের দেয়া $7,50,000 খোঁজ পেয়ে সুপ্রিম কোর্ট তারেক সম্পর্কে মন্তব্য করেছিলেন ওই টাকার ঘুষের টাকা, কিন্তু তারেক রহমান ও তার বন্ধু মামুন ওই টাকাকে পরামর্শক ফি হিসেবে নিয়েছেন। নাইকো দুর্নীতি কেলেঙ্কারি। 2011 সালের 23 জুন কানাডার একটি আদালত বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তার সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী A.K. মোশাররফ হোসাইনের দুর্নীতি মামলার বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ পেয়েছিল। মোশাররফ কানাডার কোম্পানি নাইকোকে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার বিনিময়ে একটি দামি গাড়ি উপহার পেয়েছিলেন নাইকোর কাছ থেকে, যার আর্থিক মূল্য ছিল কানাডিয়ান ডলারে $1,90,984। নাইকো আরও $5,000 ঘুষ দিয়েছিল মোশাররফকে তার সপরিবারে যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য। আর নাইকো A.K. মোশাররফ হোসেনকে ওই ঘুষ দিয়েছিল এটা নিশ্চিত করতে যে নাইকো বাংলাদেশ থেকে তাদের ঠিক করা দামে গ্যাস কিনতে পারবে এবং তা বিক্রি করতে পারবে, এবং গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের কারণে সরকার কর্তৃক নির্ধারিত জরিমানা আরও কমানো হবে। 2017 সালের 24 আগস্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট রিট পিটিশন, যার পিটিশন নম্বর 5673 রায় দেয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ, FBI এবং দুর্নীতি দমন কমিশনের সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত ওই সিদ্ধান্তে পৌঁছেছে যে 2003 ও 2006 সাল পর্যন্ত, অর্থাৎ খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে নাইকোর কাছ থেকে বড় ধরনের ঘুষ লেনদেনের ঘটনা ঘটেছিল অর্থনৈতিকভাবে তাদের সুবিধা দেওয়ার নামে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আদেশের লক্ষণীয় বিষয় হলো নাইকো একেবারে নির্লজ্জভাবে ঘুষ দিয়েছিল। নাইকোর এজেন্ট কাশিম শরীফকে $4 মিলিয়ন দিয়েছিল এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুঁইয়ার মাধ্যমে $5 লাখ দিয়েছিল। আর নাইকো তাদেরকে পরামর্শক হিসেবে ওই সব টাকা দিয়েছিল, যা তৎকালীন সরকারের উচ্চপদস্থ কর্তাদের প্রদান করতে এবং তাদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল। আর এই সব সকল তথ্য প্রমাণ জোগাড় করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। তাদের তথ্য প্রমাণ এটাই প্রমাণ করে যে নাইকো তাদের বাংলাদেশি এজেন্টদের সুইস ব্যাংকের মাধ্যমে প্রথমে বারবাডোজের ব্যাংক অ্যাকাউন্টে কাশিম শরীফ এবং সেলিম ভুঁইয়ার অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো দেন। পরে ওই টাকা চলে যায় তারেকের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে। জিয়া পরিবারের দুর্নীতি নিয়ে FBI এর বিশেষ প্রতিনিধির সাক্ষ্য। বাংলাদেশ কর্তৃপক্ষ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর সাবেক বিশেষ প্রতিনিধি গ্রিফিথ কয়েক বছর দুর্নীতি নিয়ে তদন্ত করেছেন। বাংলাদেশ 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিভাবে দুর্নীতি হয়েছিল তা নিয়ে মূলত তিনি তদন্ত করেছেন। 2016 সালের 21 নভেম্বর আদালতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান এবং তার ঘনিষ্ঠ বৌদ্ধ ব্যবসায়িক পার্টনার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে তিনি যে জবানবন্দি দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ তথ্য। জিয়া পরিবার নিয়ে বাস্তবতার নিরিখে কিছু মন্তব্য করেছেন। এই সময় সরকার এবং জিয়ার পরিবারের উদ্যোক্তের কারণে কিভাবে তখন দেশে সর্বগ্রাসী দুর্নীতি হয়েছিল তা নিয়ে তিনি তুলে ধরেন। এখানে গ্রিফিথের করা কিছু মন্তব্য কোনো প্রকার সম্পাদনা ছাড়াই আক্ষরিকভাবে তুলে ধরা হলো। কিছু পরামর্শক এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছিল, যারা টাকাটা ওই সকল সরকারি কর্মকর্তা ও তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের কাছে পৌঁছে দেন। গিয়াসউদ্দিন আল মামুন ও তার ভাই হাফিজ ইব্রাহিম, এই দুইজনই মূলত তারেক রহমান ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষমতাসীনদের প্রাপ্তবয়স্ক সন্তানদের কাছে টাকা হস্তান্তর করেন, যারা পরে নিজেদের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঘুষ প্রদানকারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়। বাংলাদেশ কাজ করতে ইচ্ছুক এমন অনেক প্রতিষ্ঠান এ ধরনের মধ্যস্থতাকারীদের পরামর্শক হিসেবে নিয়োগ দিত, যাদের আসলে টেলিযোগাযোগ, জলবিদ্যুৎ, তেল, গ্যাস এ ধরনের ক্ষেত্রে কোনো বিশেষ জ্ঞান নেই। ক্ষমতাশালী লোকদের সাথে তাদের সুসম্পর্ক বজায় ব্যবহার করে ঘুষ প্রদান করা হয়। কয়েকজন আমার কাছে এই বলে সাক্ষ্য দিয়েছেন যে বাংলাদেশে যে কোনো ধরনের কাজের চুক্তি পেতে হলে প্রতিষ্ঠানটিকে মামুন ও তার ভাই হাফিজ ইব্রাহিমকে টাকা দিতে হতো, যারা পরে সেই টাকা প্রধানমন্ত্রীর দুই ছেলে তারেক এবং কোকোর কাছে দিত। আমরা যতগুলো দুর্নীতির মামলা তদন্ত করেছি প্রতিটি তদন্তই একটা সমর্থন করে এবং আরও প্রমাণ বের করা হয় যে সংশ্লিষ্ট মন্ত্রী এমনকি নিচুপদস্থ অনেক সরকারি কর্মকর্তারাও ঘুষের টাকা পেতেন। উদাহরণস্বরূপ সিমেন্স দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সিঙ্গাপুরে আরাফাত রহমান কোকোর ঘুষের ব্যাপারে সেদেশের তদন্ত কর্মকর্তারা একটি অফিসে তল্লাশি চালান এবং সংযুক্ত আরব আমিরাতের ওয়ারিদ টেলিকমের আরাফাত রহমানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে একটি পরামর্শক চুক্তির কাগজ খুঁজে পান। আরাফাত রহমানের টেলিকম খাতে কোনো দক্ষতা বা প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রমাণ নেই এবং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্যতাও তার নেই। আরাফাত রহমান আরব আমিরাতে বাড়ি কেনেন এবং আরব আমিরাত থেকে টাকা তার সিঙ্গাপুরের অ্যাকাউন্টে টাকা জমা করার তথ্য আমার তদন্তে উঠে এসেছে। তারেক রহমান সম্পর্কে ইউক্লিক্স যা বলেছিলেন। ঢাকায় মার্কিন দূতাবাস 2008 সালের 3 নভেম্বর তৎকালীন রাষ্ট্রদূত জেমস এফ মারিয়ার্টি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক গোপন বার্তায় তারেক রহমান সম্পর্কে লেখেন, যা পরে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। ইউক্লিক্সের ফাঁস হওয়া নথিতে পাওয়া যায়
মারিয়াটি তারেক রহমান সম্পর্কে লিখেছেন, তারেক রহমান বিপুল পরিমাণ দুর্নীতির জন্য দায়ী, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের উপর খারাপ প্রভাব ফেলছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান অত্যন্ত দুর্ধর্ষ ও ভয়ঙ্কর এবং একটি দুর্নীতিপরায়ণ সরকার ও বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার প্রতীক। তারেক রহমানের প্রকাশ্য দুর্নীতি মার্কিন সরকারের 3টি লক্ষ্যকে যথা গণতন্ত্র প্রতিষ্ঠা, উন্নয়ন এবং জঙ্গিবাদ নির্মূল করার মিশনকে প্রচণ্ডভাবে হুমকির সম্মুখীন করেছে। আইনের প্রতি তার প্রকাশ্য অশ্রদ্ধা বাংলাদেশের জঙ্গিদের মূল শক্ত করতে সহায়তা করছে। জিয়া পরিবারের অন্যান্য দুর্নীতির মামলা যেগুলো বিচারাধীন রয়েছে, যেসব মামলায় জিয়া পরিবারের বিরুদ্ধে ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ হয়ে গেছে, সেই মামলার বাইরেও জিয়ার পরিবারের বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান এবং বিএনপির অন্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলায় বিচারাধীন রয়েছে। আর এই সব মামলাগুলো বিগত 2007-2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন করেছিল। এর একটি মামলায় বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা 2011 সালের 8 আগস্ট দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় একটি মামলা করে জিয়া রহমানের নামে একটি চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠা করে 3,15,00,000 টাকার বেআইনি লেনদেনের কারণে ওই মামলা করা হয়। খালেদা জিয়া সহ 4 জনকে আসামি করে চার্জশিট প্রদান করা হয়। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলা 2008 সালের 3 জুলাই দুর্নীতি দমন কমিশন রমনা থানায় খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান ও আরও 4 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা অরফানেজ ট্রাস্টের নামে দেশের এতিমদের জন্য বিদেশি দাতা সংস্থা থেকে আসা 2,10,00,000 টাকার অনুদান আত্মসাৎ করে। 2010 সালের 5 আগস্টে কোর্টে চার্জশিট দাখিল করা হয়। 8 ফেব্রুয়ারি 2018 তারিখে খালেদা জিয়াকে 5 বছর ও তারেক রহমানকে 10 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করে। বড় পুকুরিয়া দুর্নীতি মামলা 2008 সালের 26 জানুয়ারি দুর্নীতি দমন কমিশন শাহবাগ থানায় খালেদা জিয়া সহ 16 জনকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করে। মামলায় বলা হয়, বড় পুকুরিয়া কয়লা খনিতে কন্ট্রাক্টর নিয়োগের ব্যাপারে অভিযুক্তরা দুর্নীতির আশ্রয় নিয়েছেন এবং প্রায় 159 কোটি টাকা ঘুষ হিসেবে আদায় করেছেন। মামলাটি এখন ঢাকা জজ কোর্টে প্রক্রিয়াধীন আছে। খালেদা জিয়া ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে আবেদন করেন, যা 2016 সালের 25 মে আদালত খারিজ করে দেন। মামলার প্রক্রিয়া চলতে এখন আর কোনো বাধা রইল না। গ্যাটকো দুর্নীতি মামলা 2007 সালের 2 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়া সহ আরও 14 জনের নামে এই মামলা দায়ের করে। মামলায় বলা হয়, চট্টগ্রাম বন্দর ও ঢাকা ইনল্যান্ড কন্টেইনার ডিপোর কন্টেইনার ওঠানামার কাজ গ্যাটকোকে দেওয়ার ফলে রাষ্ট্রীয় কোষাগারে 145 কোটি টাকার ক্ষতি হয়েছে। খালেদা জিয়া ওই 2 দফায় এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন, যা আদালত খারিজ করে দেয়। বর্তমানে অভিযোগপত্র দাখিলের অপেক্ষায় আছে মামলাটি। নাইকো দুর্নীতি মামলা 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়া সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করে। 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। খালেদা জিয়ার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন। 2015 সালের 18 জুন হাইকোর্ট এই আবেদন খারিজ করে দিলে খালেদা জিয়া সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে লিভ টু আপিলের আবেদন করেন। 2016 সালের 24 নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়ার এই আবেদন খারিজ করে দেয় এবং বিচারিক আদালতকে মামলার কার্যক্রম এগিয়ে নিতে আদেশ দেয়। মামলার চার্জ গঠনের শুনানির কাজ এখন প্রক্রিয়াধীন। 2025 ও 2026 সালে বর্তমানে তারেক রহমান। 5 আগস্টের ছাত্র জনতার ভয়ে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। সেই 1400 ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ফিরে আসা তারেক রহমানের মুখে শুনতে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সবক। এসব কারণেই এখন বাংলাদেশের জনগণ আগামীর ক্ষমতার ভার জামায়াতে ইসলামের উপর দিতে চাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য